যদি এসআইআর হয় তাহলে এসআইআর হলে পরে তার প্রভাব দক্ষিণ 24 পরগনায় ঠিক কতটা পড়তে পারে? কারণ বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা এই হিন্দু মুসলিম কাদা ছোড়াছড়ি রাজনৈতিক দলগুলো ভীষণভাবে করছে। দেখো, এই যে নিবিড় সমীক্ষা এসআইআর যেটাকে বলা হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গে হচ্ছেই। এর আগে একজন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল যাতে পশ্চিমবঙ্গকে রেহাই দেওয়া হয়, কিন্তু কোনো উপায় নেই, দেশের একটি অঙ্গরাজ্য হিসেবে পশ্চিমবঙ্গেও এটি লাগু হবে। এখন এসআইআর হলে পরে কেবলমাত্র কুলপি নয়, হ্যাঁ কুলপির অতিরিক্ত একটা আতঙ্কের কারণ হচ্ছে হঠাৎ করে 294টা বিধানসভার মধ্যে 93টার নাম প্রকাশ পেল, একটা কেন বাদ গেল। এটা অবশ্যই একটা আতঙ্কের কারণ, এটা আশঙ্কার কারণ। কিন্তু এটাও ঠিক, এসআইআর হলে কেবলমাত্র কুলপি নয়, এসআইআর হলে পশ্চিমবঙ্গের 23টি জেলাতে সমানভাবে এর এফেক্ট পড়বে। শুধু জেলা নয়, শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানেও কিন্তু এর মানে মহা এফেক্ট পড়বে। যদিও সেক্ষেত্রে যেটা করা মানে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, যদি কারো নাম অহেতুক বাদ যায় তাহলে তারা দেশের নির্বাচন সদন ঘেরাও করবেন। আমরা দেখেছি গত সপ্তাহে প্রায় 2 দিন দিল্লির রাজপথ কিন্তু উত্তাল হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা তৃণমূলের যারা দলনেতা রয়েছেন তাদের নেতৃত্বে মহুয়া মৈত্র থেকে শুরু করে রাহুল গান্ধী, বিজেপি জোটগুলো এককভাবে রাস্তায় নেমেছিল। সেখানে আম আদমি পার্টিও ছিল, কংগ্রেস ছিল, ডিএমকে ছিল, দক্ষিণের দলগুলো ছিল, আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল ছিল, বামেরাও ছিল, এমনকি যারা সংসদে খুবই নগণ্য সংখ্যায়, রাজ্যসভা লোকসভা মিলিয়ে সব মিলিয়ে 7 জন, তারাও কিন্তু পথে নেমেছিল যে এসআইআরকে বাতিল করতে হবে বা ভোটার তালিকার সংশোধনের নামে মানুষের নাম বাদ দিয়ে দেওয়া এটা অনৈতিক তারা মনে করেছিল। এর এফেক্ট কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনে একটা পড়বে। সেটাতে দেখো, দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে একটা ধর্মের রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গের বাতাবরণ তৈরি করছে। সেখানে কি কথায় কথায় বলা হচ্ছে সনাতন হিন্দু, অমুকজন সংখ্যালঘু তা সে থাকবে না, এখানে নানা রকম বার্তা দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক নেতার পক্ষ থেকে, যেটা কিন্তু মারাত্মকভাবে ভোটারদের মনে এফেক্ট ফেলবে। সেই এফেক্টের পরেই কিন্তু আমরা দেখলাম দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার নামটা বাদ চলে গেল। যে বক্তব্যগুলো আমরা শুনলাম, আমাদের দর্শকদের শোনালাম, সেখানে স্পষ্টভাবেই কিন্তু ভোটারদের চোখে মুখে একটা আতঙ্ক রয়েছে। তাহলে কি আমরা বহিরাগত? অথচ কুলপি কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা নয়। সেখানে এইভাবে মানুষকে বাদ দিয়ে দেওয়া, তারা আতঙ্কে রয়েছে। কারণ বক্তব্য আমরা শুনলাম, তিনি জনৈক ভোটার, তিনি বলছেন যে আমরা ষড়যন্ত্রের একটা আভাস পাচ্ছি। এই ষড়যন্ত্রের আভাসটা তাহলে কি কোনো রাজনৈতিক দল করছে, বা তিনি শাসক দলের সঙ্গে নেই, অন্য কোনো দলের সঙ্গে যুক্ত, তার ভোটটা যাতে তাকে বিরত রাখা যায় সেই কারণে বাদ দেওয়া হলো? নানা রকম সমীকরণ কিন্তু আতঙ্কিত ভোটারদের মনে রয়েছে। যদিও এসআইআর এর প্রভাব কিন্তু সমানভাবে পড়বে। এসআইআর কিন্তু প্রতি 10 বছর বাদে বাদেই হয়। আমরা জানি 2004-এও এসআইআর হয়েছিল, কিন্তু তখন মিডিয়ার এত প্রচার, বারবার রাজনৈতিক দলগুলো এটাকে সামনে নিয়ে এসে রাজনীতি করছে। এই 2026-এর বিধানসভা নির্বাচনের 9 মাস বাকি আছে, তার আগে এত বেশি এসআইআর মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, একটা মানে একটা ফোবিয়া, একটা ভয়, একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যেটা বস্তুত দেখো, এই যে নির্বাচন কমিশন 2002-এর যে তালিকা প্রকাশ করেছে, আমি কুলপির বিষয়টি বলছি না, কুলপির বিষয়টি বাদ দিয়ে 293টি যে মানে ভোট কেন্দ্রে, বিধানসভা কেন্দ্রে তালিকা বার করা হয়েছে, সেখানে কি এরকম দেখা গেছে যে খুব বেশি মানুষের নাম নেই? সেরকমটা কিন্তু দেখা যায়নি। তার নাম না থাকলেও তার পরিবারের কারো না কারো নাম রয়েছে। অতএব আমার মনে হয় এসআইআর এর প্রভাব যেমন পড়বে, তার থেকেও মানে চেষ্টা করা হচ্ছে কোনোভাবে ভোটারদের মনে একটা আতঙ্ক ঢুকিয়ে দেওয়ার। সহজেই কিন্তু কাউকে এপার বাংলা থেকে, হ্যাঁ এপার বাংলা থেকে কারো আমরা দেখেছি যে জেসিবি দিয়ে পার করে দেওয়া হয়েছে, যারা এসেছিল তাদেরকে পার করে দেওয়া, তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তাদের বৈধ নাগরিকত্ব বা পাসপোর্টটুকু পর্যন্ত নেই, তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে ঢুকেছে। কুলপি কিন্তু সীমান্তবর্তী এলাকা নয়। কৌশিক, আমরা তো এমন ঘটনাও দেখেছি যার কাছে বৈধ কাগজপত্র আছে, আর সে বাইরের রাজ্যে কাজ করতে গেছে, সে বলছে যে আমি এখানকার মানুষ, আমার কাছে কাগজ আছে, এই নাও আমি কাগজটা দিচ্ছি। তারপরেও বলা হচ্ছে যে না, তোমার আধার কার্ডটা ভুয়ো, তোমার ভোটার কার্ডটা ভুয়ো, বা তোমার কাছে যা ডকুমেন্টস আছে সব ভুয়ো, তুমি তোমার বাবার ডকুমেন্টস নিয়ে আসো, তুমি তোমার ঠাকুরদার ডকুমেন্টস নিয়ে আসো। কোথা থেকে আনবে সেই মানুষটা? স্বাভাবিকভাবে মানুষের মনে তো ভয় থাকবেই যে এর ফলে কি পুরো একটা গোটা জায়গার মানুষ কি এফেক্টেড হয়ে যাবে আগামী দিনে। তাহলে তাদেরকে কি নতুন করে আবার সব ডকুমেন্টস তৈরি করতে হবে, বা করতে গেলেও তারা কার কাছে যাবে, তারা কোথাও যাবে? কারণ এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় বারবার আমরা দেখছি, কোনো না কোনো দাদা কাকা মামা তারা সামনে এগিয়ে চলে আসছে। আমরা একটু প্রসেনজিতের কাছে যাব। একদম
একেবারেই দেখো, এই যে বিষয়টা রয়েছে, সাধারণ মানুষ তো যেমন আতঙ্কে রয়েছেন এবং তারা যেটা ভাবছেন যে তাদের নতুন করে আবার ডকুমেন্টস তৈরি করতে হবে কিনা, তার কারণ তাদের যে আগের যে সমস্ত তালিকা, মানে পূর্বপুরুষের যে নাম, সেগুলো তালিকাতে নেই অনেকের ক্ষেত্রে। অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছেন, যদিও নির্বাচন কমিশন বলছে বা জেলা প্রশাসন বলছে যে এই বিষয়টা নিয়ে এত ভয় পাওয়ার বা এত আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। তার কারণ সেখানে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া নতুন করে দেওয়া হয়েছে যে যদি এই তালিকায় নাম না থাকে তাহলে ওই তালিকায় যদি থাকে তাহলে সেক্ষেত্রেও হবে। কিন্তু সাধারণ মানুষ তাদেরকে যেভাবে তাদের মনের মধ্যে এই যে ফোবিয়া ঢুকিয়ে দেওয়া হয়েছে, যেটা একটু আগেই কৌশিকদা বলছিলেন, যে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট বিভ্রান্ত হয়ে রয়েছেন। এবং এই সাধারণ মানুষের বিভ্রান্ত কাটানোর জন্য সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না, এবং যেটা বলা হচ্ছে না সেই কারণেই কিন্তু সাধারণ মানুষের আতঙ্কটাও কমছে না। এবং আমরা গত কয়েকদিনে যদি আমরা সংবাদের দিকে খেয়াল করি, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গাতে কিন্তু এমন কিছু মানুষ ধরা পড়েছেন যাদেরকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে, যাদের কাছে দু দেশের পরিচয়পত্র রয়েছে, ভারতের পরিচয়পত্র রয়েছে, বাংলাদেশের পরিচয়পত্র রয়েছে। এলাকার যারা সাধারণ মানুষ, তাদের দাবি বেছে বেছে এই মানুষগুলোকে ধরা হোক, কিন্তু সাধারণ মানুষ তাদেরকে যাতে কোথাও কোনোভাবে হেনস্থা না করা হয় সেই দাবি কিন্তু তারা করছেন। আরও একটা বিষয় বলো, যে আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনা, শুধুমাত্র আমি কুলপি বলে বলছি না, আমি সমগ্র দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি। দক্ষিণ চব্বিশ পরগনার বর্তমানে জনসংখ্যার নিরিখে যদি আমরা বলি হিন্দু ভোট বা মুসলিম ভোট, যেটাকে বর্তমানে টার্গেট করছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সেই পরিসংখ্যানটি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনায় মোট 31টা ব্লক, 31টা বিধানসভা। সেই 31টা বিধানসভাতে এখনো পর্যন্ত যা হিসেব, তাতে কিন্তু 3 ভাগের 1 ভাগ কিন্তু সংখ্যালঘু ভোটার, এবং সংখ্যাগুরু ভোটার অর্থাৎ হিন্দু ভোটই কিন্তু এই জেলাতে বেশি। কিন্তু প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কিন্তু এই মুসলিম ভোটটা কিন্তু একটা ফ্যাক্টর, এবং সেই মুসলিম ভোটটাকে নিজেদের দিকে করায়ত্ত করার জন্য দীর্ঘদিন ধরে কিন্তু বিজেপি চেষ্টা করেছে, এবং তৃণমূল কংগ্রেসও সেই ভোটটাকে নিজেদের হাতে ধরে রাখার জন্য নানা ধরনের যে প্রকল্প, শুধু পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বলে না, সারা রাজ্যের এই ভোটটাকে ধরে রাখার জন্য বিভিন্ন প্রকল্পের সূচনা করেছে, এবং সেই মানুষজনগুলোকে নিজেদের কাছে রাখার জন্য বা নিজেদের ভোট ব্যাংককে সুরক্ষিত রাখার জন্য কিন্তু চেষ্টা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে বিজেপি। গত বিধানসভা যদি আমরা দেখি, তারা সেই ভোট ব্যাঙ্কগুলোকে নিজেদের দিকে টানার চেষ্টা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, এবং সেই ব্যর্থ হয়ে কিন্তু তারা হিন্দু ভোটটাকে সংগঠিত করার চেষ্টা করেছে, যার এফেক্ট কিন্তু 2026-এ পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এবং এই সূত্র মারফত কিন্তু এই যে বাংলাদেশি বা এই এসআইআর বা এই ধরনের যে সমস্ত বিষয়, সেটা ভোটারদের মধ্যে ঢুকিয়ে দিয়ে একটা কিন্তু ভয়ভীতি তৈরি করার কাজ চালানো হচ্ছে, এবং তাতে কিন্তু সাধারণ ভোটাররা তারাও বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে আমরা কি করব, আমাদের পূর্বপুরুষদের যাদের নাম ভোটার তালিকায় 2002 বা 2003-এর তালিকা নেই, সেই সমস্ত মানুষগুলো কি করবেন। শুধু কুলপির মানুষের বলে কথা নয়, অন্যান্য যে সমস্ত বিধানসভা যাদের তালিকা এই ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আছে, সেখানেও কিন্তু খুঁজে দেখা যাচ্ছে অনেক সাধারণ মানুষের পূর্বপুরুষের নাম বা তাদের নিজেদের নাম, যারা বয়স্ক মানুষ, তাদের নাম কিন্তু সেই ভোটার তালিকাতে নেই। ফলে তারাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা বিভ্রান্ত, এবং তারা চাইছেন যে একটা সুষ্ঠু সমাধান হোক, এবং তাদের যেন এই যে দুশ্চিন্তা, সেটা যেন মুক্ত করে প্রশাসন, সেদিকটা কিন্তু দেখার তারা বার্তা দিচ্ছেন।